গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। Welcome to প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প। প্রতি অমাবস্যার রাতে গ্রাম থেকে বাচ্চা মেয়েরা উধাও হয়ে যাচ্ছে। এই রহস্যের সমাধান করতেই আসেন এক পুলিশ অফিসার। তারপর কি হয়, কে বাচ্চাদের নিয়ে যাচ্ছে, কোথায় বা নিয়ে যায়, শুনতে থাকুন আজকের গল্প অমিয় নস্করের কলমে অমাবস্যার রাতে পূর্ণিমা কাঁদে। আতা গাছের মাথার উপর তারা জলে ওই, ওগো আমার গল্প শোনা ছোট্ট খুকি কই, আমার ইন্দুবালা কই। আতা গাছের মাথার উপর তারা জলে ওই, ওগো আমার গল্প শোনা ছোট্ট খুকি কই, আমার ইন্দুবালা কই। ওগো ওগো তুমি আমার কাছে আমার ইন্দুবালাকে এনে দাও, নইলে নইলে আমি যে পাগল হয়ে যাব। ইন্দুবালা, ইন্দুবালা, তুই কোথায় চলে গেলি রে আমার মা? আয় আমার কোলে ফিরে আয় মা, একবার ফিরে আয়। ইন্দুবালা, তুই কোথায় চলে গেলি? কেঁদো না পূর্ণিমা, তুমি আর কেঁদো না। তুমি আজ যতই কাঁদো, তোমার গল্প শোনা মিষ্টি মেয়ে ইন্দুবালা আর কখনো ফিরে আসবে না। ও যেই মরণের ওপারে গিয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে যে ফিরে আসা যায় না। তোমার খুকি ঘুমিয়ে গেছে, আজ ঘুমিয়ে গেছে পাড়া। ওকে এমন ডাক দিও না, ও আর দেবে না সারা। তবে তবে তুমি এখানেই বসে থাকো, যাই আমি আমার ছোট্ট মেয়েটাকে খুঁজে নিয়ে আসতে। আমার মেয়ে যায়নি, কোথাও যায়নি, এখানে কোথাও আছে। হয়তো হয়তো কাদামাটি নিয়ে খেলা করতে করতে কোথাও ঘুমিয়ে পড়েছে। দেখি, একটু খুঁজলেই অবশ্যই তাকে পাওয়া যাবে। পূর্ণিমা, পূর্ণিমা শান্ত হও, যেও না, যেও না। হ্যাঁ, এত রাতে ঘর ছেড়ে বেরিয়ে যেও না, যেও না তুমি। এত রাতে কোথায় চললে তুমি? বলছি ইন্দুবালা কিন্তু আর ফিরবে না। ওকে মৃত্যু দেবী তার কোলে স্থান দিয়েছেন। না, আমার মেয়ের কিছু হতেই পারে না। ও আছে, ও এখানেই কোথাও আছে। যেও না পূর্ণিমা, যেও না। এই রাত বিরেতে পুত্রী শোকে পাগল হয়ে কোথায় যে চললো কি জানি। আতা গাছের মাথার উপর তারা জলে ওই, ওগো আমার গল্প শোনা ইন্দুবালা কই। বিগত সেদিনের সেই অমাবস্যার রাত একটু বিস্ময়কর ছিল। গাঢ় কুয়াশা ও ঝোড়ো বাতাসের দাপটে বড় বড় গাছগুলো যেন সিক্ত স্বভাবে মাথা নত করে এই ধবলপুর গ্রামের কাছে নত মস্তকে ক্ষমা চাইছে। চারিদিকে ভয়াবহ এক পরিস্থিতি, তার মাঝে ঝোড়ো বাতাসের শোঁ শোঁ শব্দ এবং এ গায়ের বুক চিরে আকস্মিক একদল শেয়ালের বিকট চিৎকার ও পাহাড়ি নদীর পার বেয়ে চলে যাওয়া একদল শ্মশান যাত্রীর হরিধ্বনির কলতান মিলেমিশে রচনা করেছে এক ভয়াবহতা। এক মায়াবী রাত, তাদের হাতে জ্বলতে থাকা মশাল ও সেই আলোর ঝলকানি যেন অব্যক্ত এক বিভৎসতার মায়াবী রচনা করেছে। রাত্রি নয়, যেন স্বয়ং কাল অভিশাপ হয়ে নেমে এসেছে ধবলপুরের গ্রামের আনাচে কানাচে। সত্যি এক বিস্ময়, যে বিস্ময় লুকিয়ে থাকে আলো ছায়ার মধ্যস্থলের মিলন ক্ষেত্রে,
যে বিস্ময় আর 5টা দিনের মতো নয়, যে বিস্ময় অলৌকিক বাতাবরণে মোড়া, এক অভিশপ্ত বিস্ময়। চৈত্র মাসের শেষ সন্ধ্যায় দিনের দৃশ্যমান প্রচণ্ড ঝকঝকে অসহ্যকর রৌদ্র কেমন যেন ম্লান হয়ে এলো। ধীরে ধীরে একদল আগন্তুক কালো মেঘের মতো অমাবস্যার গাঢ় অন্ধকার নেমে এসে নিমেষে ঢেকে ফেলল ধবলপুর গ্রামের চারদিক। ততক্ষণে উত্তরের বাতাস বন্ধ হয়ে দক্ষিণ দিক থেকে ক্রমশ শোঁ শোঁ করে বাতাস বইতে শুরু করেছে সারা গায়ে। রীতিমতো ধবলপুর গ্রামের মানুষের তৎপরতা বেড়ে যায়, কারণ আজ অমাবস্যা। তাই সন্ধে নামার প্রাক মুহূর্তেই গরু বাছুর, চাল ডাল, জিনিসপত্র সব ঘরে তুলতে হবে, নয়তো এই সবের ওপরে তার নজর পড়ে যাবে। তাই কেউ গোয়ালে গরু বাছুর তুলছে, কেউ বা আবার তেনার সেই মারণ দৃষ্টির হাত থেকে রেহাই পেতে খড়ের চালের ওপরে প্লাস্টিকের একটা ছাউনি দিয়ে তার মধ্যে ভর্তি করে রাখছে জমি থেকে উৎপাদিত চাল ডালে ভর্তি বস্তা। কেউ বা আবার উঠোনে শুকোতে দেওয়া সেদ্ধ করা ধান বস্তায় ভর্তি করতে ব্যস্ত। এমন সময় গ্রামের উত্তর দিকের উঁচু পাহাড়ি জঙ্গল থেকে ভেসে আসে ঢোলের দুমদুমাদুম আওয়াজ, সঙ্গে শিঙা বাঁশির মাতাল করা সুর। গ্রামের মানুষজনেরা এই সমস্ত শব্দ যাতে কানে না পৌঁছয়, তাই কানে আঙুল দিয়ে চেপে চিৎকার করে সবাই বলছে, এই অভিশাপ থেকে আমাদের রক্ষা করো, আমাদের এই ভয়ানক অভিশাপ থেকে মুক্তি দাও, মুক্তি দাও ভগবান, মুক্তি দাও। এমন সময় গ্রামের শেষ প্রান্তে কাঁদতে কাঁদতে দৌড়ে আসে পূর্ণিমা। সে 7 মাসে গর্ভাবস্থায় সারা গায়ের আনাচে কানাচে খুঁজে বেড়ায় তার প্রথম কন্যা সন্তান ইন্দুবালাকে, কিন্তু কোথাও তার দেখা মেলে না। ইন্দুবালা বিকেল বেলায় খেলতে বেরিয়েছিল, আর সন্ধ্যায় বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে। কিন্তু রান্না বান্না সেরে ঘরে ঢুকে পূর্ণিমা দেখে ইন্দুবালা ঘরে নেই, আর তার মা তাকে খুঁজতে বেরিয়েছে। তাই মায়ের পেছনে পেছনে বাবা কানাইলালও তাকে খুঁজছে, কিন্তু তার কোনো পাত্তা নেই। তবে কি ইন্দুবালার মৃত্যু ঘটেছে? কিন্তু কেন এভাবে তার মৃত্যু হতে পারে? তার মৃত্যু হলে কেনই বা তার মা পূর্ণিমা তাকে এইভাবে পাগলের মতো খুঁজে বেড়াবে? কেন? ইন্দুবালা, ওরে ইন্দু, কোথায় গেলি রে মা? তুই ফিরে আয়, আমার উপর এমন রাগ করিস না সোনা, ফিরে আয়। হঠাৎ করে রাত বিরেতে এমন সময় ডাক শুনে বাইরে বেরিয়ে এসে গ্রামের এক বৃদ্ধ দেখল পাগলিনীর মতো পথে পথে নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে কানাইলালের বউ পূর্ণিমা। তাকে এমন গর্ভাবস্থায় হাঁটতে দেখে বৃদ্ধ ভবতারণ বলল, বৌমা, তুই বাড়ি চলে যা, তোর ইন্দুবালা যা চলে যাওয়ার সময় হয়েছিল রে। শুনছিস না উত্তর দিক থেকে ভেসে আসা সেই ঢোলের দুমাদুম আওয়াজ? ওরাই তো তোর মেয়েকে নিয়ে গেছে। যা, আর বাড়ি গিয়ে কান্নাকাটি করে নিজের মন হালকা করে যা, কিন্তু এইভাবে রাত বিরেতে রাস্তায় ঘুরে বেড়াস না, ইন্দুবালা যার ফিরবে না। রাতের টোপে পড়া কুয়াশায় রাস্তাঘাট একেবারে ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। এমন সময় পূর্ণিমা নিজের সর্বশক্তি দিয়ে খুঁজে চলেছে তার মেয়েকে, কিন্তু কোথায় সে খুঁজবে তাকে? যেন কোনো এক পরিচিত শক্তি অপরিচিত ক্ষমতা বলে তাকে তুলে নিয়ে গেছে। এদিকে কুয়াশায় পূর্ণিমার সারা শরীর ভেজা, চুলগুলোর আগাছায় জমেছে সাদা সাদা শিশির বিন্দু। শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে নেমে গিয়ে রাস্তায় লোটাচ্ছে। এই কুয়াশা মাখা অমাবস্যার রাতে তার একমাত্র সঙ্গী হয়ে। এদিকে কানাইলালের মেয়ের নিশ্চিত মৃত্যুর কথা জেনে বুঝে নিজের স্ত্রীকে আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু একজন মাকে কি এইভাবে আটকে রাখা যায়? তাই তার পিছু পিছু সেও আসছে স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। তার হৃদয়ও কেঁদে উঠছে বারবার, মনে মনে ঈশ্বরকে বলছে, হে ঈশ্বর, পারলে আমার মেয়েকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
এরপর অনায়াসে কেটে গেল কয়েকটা দিন। পুলিশ এলো, কিছুদিন তদন্ত চলল, কিন্তু ইন্দুবালাকে আর খুঁজে পাওয়া গেল না। উত্তরের জঙ্গলে মিলল কানাই লালের মৃতদেহ। আশ্চর্যের বিষয় এই যে ইন্দুবালার সাথে সাথে যেন চিরতরে নিখোঁজ হয়ে গেল মা পূর্ণিমা। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু তারা কেউ আর ফেরে না। ফেরে না সেই ধবলপুর গ্রামের আকাশতলায়। দুটো জলজ্যান্ত মানুষের এই অন্তর্ধানে খানিক বিচলিত হয়েছিল গ্রামের লোকজন। তারাও খোঁজখবর চালিয়েছিল যথাসাধ্য। কোথায় গেল তারা? তাদের সন্ধান কেউ পেল না, কেউ না। তবে কি স্বয়ং ধরিত্রী দেবী সীতামাতার মতোই ওদেরকেও নিজের কোলে স্থান দিলেন? ওদেরকেও নিয়ে গেলেন নিজের সাথে? ধবলপুর গ্রামে মাঘের সন্ধ্যায় যে অকাল বৈশাখীর আগমনে বৃষ্টি রানী মেঘ আধারের শাড়ি পরে নবরূপে নবসাজে সজ্জিত হয়েছিল, আপেক্ষিকভাবে সেই আধার কয়েকদিনের মধ্যে সরে গেলেও অদৃশ্য এক অভিশপ্ত আধারে নিমজ্জিত হয়েছিল এই গ্রামের প্রতিটা মানুষ। গ্রামের একজন বৃদ্ধ লোক বলল, আজ অমাবস্যা, আজ আবারও একজন শিশুকন্যাকে সে টেনে নিয়ে যাবে। তোমরা আজ রাতে কেউ বাইরে বের হবে না, সবাই ঘরের জানলা দরজা বন্ধ করে রেখো। কি জানি কবে কবে এমন অলৌকিক ঘটনার অন্ত হবে। বৃদ্ধের কথা মতো সবাই বিকাল থাকতে থাকতে ঘরের জানলা দরজা বন্ধ করে ভয়ে জড়সড় হয়ে ঘরের মধ্যে বসে থাকে। একজন মা তার 10 বছরের বাচ্চা মেয়েকে বুকে জড়িয়ে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, আজ আজ অমাবস্যা, আমি একা তোকে নিয়ে এই ঘরের মধ্যে ভয় ভয়ে আছি। আর এমন সময় তোর বাবা এখনো বাজার থেকে ফেরেনি। কি যে হবে বুঝতে পারছি না। মায়ের কথায় ভয় পেয়ে বাচ্চা মেয়েটি বলে ওঠে, আজ আজ আমাকে নিয়ে যাবে তাই না মা? তোমার কাছে থেকে একেবারের জন্য ওরা আমাকে কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে ছেড়ে যাব না। না মা, আমি তোকে কোথাও যেতে দেব না, তুই আমার কাছেই থাকবি। আয় আমার কোলে মাথা রেখে শো, আমি তোর মাথায় হাত বোলাতে বোলাতে তোকে ঘুম পাড়িয়ে দিই। আয় ঘুমায়, আয় ঘুমায়, আমার খুকির চোখের পরে আয় ঘুমায়, যেন মায়ের কোলে মাথা রেখে তোর এমনই দিন যায়। আয় রে ঘুমায়, আয় ঘুমায়। হঠাৎ মায়ের ঘুম পাড়ানি গান শেষ হতে না হতেই ঘরের দরজায় ঠকঠকানি আওয়াজ। এ বউ, দরজা খোল, আমি এই চিরে, আমি তোর স্বামী। এ বউ, দরজা খোল। এ বউ, ঘুমিয়ে পড়লি নাকি? দরজা খোল। ঘরের ভেতর থেকে স্ত্রী উত্তর দিল, তোমার ফিরতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে মেয়েকে নিয়ে একা একা বসে আছি। হ্যাঁ, আমার ভয় করছে তো। তুমি কি জানো না আজ অমাবস্যা? আজ আজ তেনাদের নজর আমাদের মেয়ের দিকেও পড়তে পারে তো। দরজাটা খোল, তবেই না তোর সব কথা শুনবো। ঘরের ভেতর থেকে হঠাৎ বাচ্চা মেয়েটা বলে ওঠে, মা, বাইরে থেকে যিনি দরজা খুলতে বলছেন তিনি সত্যি সত্যি আমার বাবা তো, নাকি অন্য কেউ বাবার রূপ ধরে আমাকে নিতে এসেছে? মেয়ের কথায় মায়ের বুকটা ধড়াস করে উঠল। তৎক্ষণাৎ বাইরে থেকে ডাক এলো, এই বউ, দরজা খোল। আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? আমি তোর স্বামী, তা কি তুই বুঝতে পারছিস না? এতক্ষণে স্বামীর কথায় নিঃসন্দেহান হয়ে স্ত্রী দরজা খুলে দিয়ে দেখল বাইরে কেউ নেই। সঙ্গে সঙ্গে একদল আঁধারি বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে গেল। আর সেই বাতাসের হাত ধরে খুব দ্রুত গতিতে তারই পেছনে হেঁটে চলে গেল সেই বাচ্চা মেয়েটা। চারিদিকে উদ্ভাসিত একটা ধ্বনি সন্তানহারা সেই মায়ের কানে এলো, আয় আয় আমার কাছে, আয়, চলে আয়, আমি তো তোর মায়েরই মতন। দ্রুত গতিতে এগিয়ে চলা সেই বাচ্চার পেছনে দৌড়তে লাগলো মা, আর চিৎকার করে বলতে লাগলো,
নিয়ে গেল রে, আমার মেয়েকে নিয়ে গেল। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও আমার মেয়েকে। কিন্তু না, সেদিন তার মেয়েকে কেউ বাঁচাতে পারেনি। তার মেয়েকে কাছে টেনে নিয়ে গেছে অলৌকিক এক ছায়ামূর্তি। পূর্ণিমার নিখোঁজ হবার আগে প্রতি রাতের অমাবস্যায় শিশু পাচার হতো। পূর্ণিমার নিখোঁজ হবার পরেও আগের মতোই প্রতি মাসে অমাবস্যার রাতে একটি করে বাচ্চা মেয়ে উধাও হয়ে যায়। প্রতিটা অমাবস্যার রাতেই উত্তরের জঙ্গল থেকে ভেসে আসে কি বিভৎস ভয়ানক সব আওয়াজ। আর এইভাবে একে একে মানুষ উধাও হয়ে যাওয়া, এটাই ছিল এই গায়ের ভবিতব্য। ধীরে ধীরে মারি মরকের লেলিহান থাবা কোপ বসালো ধবলপুর গ্রামের সাধারণ মানুষের ওপরে। কদিনের মধ্যে গাছপালা, ফুল, পাখি সব যেন বিরামহীন কোনো এক ক্লান্তির কুয়াশায় ভিজে ঠান্ডায় দাঁড়িয়ে রইল বোকার মতো, মুক্তির আশায়, হারিয়ে ফেলা সেই সবুজের আশায়। তাই বহু বছর পরেও এই ঘটনার সত্যতা যাচাই করতে গ্রামের মোড়ল এই বিষয়ে তার মহলে চিঠি পাঠিয়েছেন। দেখা যাক আদৌ এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা কি। আচ্ছা ভাই সঞ্জয়, তুমি বলো, কলকাতার এই বিলাসবহুল জীবন ছেড়ে কেই বা ওই প্রত্যন্ত গ্রামে যেতে চাইবে? গরম চায়ে একটা বিশ্বস্ত চুমুক দিয়ে সঞ্জয় বলল, হ্যাঁ, সে তো কেউ যাবে না, কিন্তু আপনিই বা যাচ্ছেন কেন স্যার? সিগারেটের সম্মুখে দেশলাই দিয়ে খস করে অগ্নিসংযোগ করে দুবার শুকটান দিয়ে সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার তারক বলল, আমি একা যাচ্ছি। কলকাতা সিআইডি ব্যুরো থেকে দুজন অফিসারও সেখানে যাচ্ছেন, তবে তারা অন্যরকমভাবে সেখানে যাবেন। কিন্তু কেন যাচ্ছেন? কি দরকার সেখানে? ইনভেস্টিগেশন অফিসার তারক ভ্রু কুচকে কেমন যেন সন্দিহান হয়ে উত্তর দিল, আর বলো না ভাই, উত্তর দিনাজপুর জেলার এক প্রত্যন্ত পাহাড় প্রান্তবর্তী গ্রামে নাকি প্রতি অমাবস্যা রাতে একজন করে বাচ্চা মেয়ে উধাও হয়ে যায়। কোথায় যায়, কে তাকে নিয়ে যায়, তার কোনো হদিশ পাওয়া যায় না। তাই উপর মহল থেকে চাপ এসেছে, ওখানে আমাদের যেতেই হবে। তুমি যাবে আমার সঙ্গে? যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমার সহকারী হিসেবে আমি তোমাকেই নিয়ে যাব। কিন্তু সবটা শুনে সঞ্জয় বলল, না না স্যার, আমার কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে যেতে রাজি আছি। আচ্ছা বেশ, তাহলে আগামী পরশুদিন আমার গাড়িতে আমার সাথেই তুমি যাচ্ছ? হ্যাঁ স্যার, তবে আপনি কি সঙ্গে করে পরিবার নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমার মেয়ে বউ তো আমার সাথেই যাবে। ওদেরকে ছেড়ে আমি একটা দিনও থাকতে পারি না, তাই ওদেরকে তো নিয়ে যেতেই হবে। এবার খানিকটা ভয় মিশ্রিত সুরে সঞ্জয় বলল, কিন্তু স্যার, ওখানে যদি আপনার পরিবারের উপর কোনো বিপদ হয়ে যায়, তাই আমার মনে হয় আপনি পরিবার না নিয়ে গেলেই ভালো করতেন। না না, তা সম্ভব নয়। যাও, তুমি বাড়িতে গিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে নাও, বুধবার তাহলে বেরোনো হবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাই হবে। এই বলে ইনভেস্টিগেশন অফিসার তারক ও তার সহকারী সঞ্জয় দুজনেই যে যার বাড়িতে ফিরে গেল। অতঃপর পূর্ব নির্ধারিত দিনেই তারা রওনা দিল সেই অজ পাড়াগাঁয়ের উদ্দেশ্যে। পরন্ত বিকাল বেলায় তাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েছে। গাড়ির মধ্যে অফিসার তারক, তার স্ত্রী ও 10 বছরের একটি ফুটফুটে কন্যা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। অ্যাসিস্ট্যান্ট সঞ্জয় ড্রাইভারের পাশের সিটে বসে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। এমন সময় বাচ্চা মেয়েটি একটি কথা সকলের কানে এলো, বাবা, আমরা যেখানে যাচ্ছি ওখানে নাকি আমার মতন বাচ্চা বাচ্চা মেয়েরা সব নিখোঁজ হয়ে যায়। মেয়েটির কথায় গাড়ির মধ্যেকার পরিস্থিতি কেমন যেন হঠাৎ করেই গরম হয়ে উঠল। তারক ভ্রু কুচকে বলল, এইসব কথা তুমি কার কাছ থেকে শুনলে বাবা? তুমি আর মাম্মাম তো এই কথাগুলো নিয়ে আলোচনা করছিলেন, আমি তখনই শুনেছি। মেয়ের মুখে এমন উত্তর শুনে আর কথা না বাড়িয়ে তারক নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে কপালে একটু চুম্বন ছুঁয়ে বলল, না না বাবু, আমরা অন্য কথা আলোচনা করছিলাম।
তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। তাছাড়া যারা হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে খুঁজে বের করবো বলেই তো আমি সেখানে যাচ্ছি। তুমি তো জানো তোমার বাবা পুলিশ। হ্যাঁ বাবাই, বুঝেছি। এতক্ষণে গাড়ির একটা প্রবল ঝাঁকুনিতে সবাই অনুভব করলো যে শহরের যানজট, গাড়ির হর্নের আওয়াজ ধীরে ধীরে পার করে গাড়িটা ঢুকে পড়েছে মফস্বলের পথে। শহরের ঝা চকচকে আলো বদলে গেল গাঁয়ের রাস্তার বিদঘুটে অন্ধকারে। ঘড়ির সময় এখন রাত্রি 9টা। গ্রামের প্রবল অন্ধকার ভেদ করে সামনের দিকে নিচু জলার মতো জায়গার ওপর দিয়ে কাঠের তৈরি একটি সাঁকো, তার ওপর দিয়ে বিচিত্র ঘর ঘর শব্দে গাড়িটা এগিয়ে গিয়ে দূরের অন্ধকারের দিকে বাঁক নিল। জানলার কাঁচ নামিয়ে সঞ্জয় বাইরের দিকে চেয়ে দেখল গ্রামের কোনো দিকে কোনো জনমানব নেই। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া তাদের শরীরে এসে লাগলো, যেন মনে হলো ফেলে আসা জলা থেকে একটা ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। এমন সময় হঠাৎ গাড়ির ড্রাইভার বার কত ক্ষণ বাজিয়ে হঠাৎ ব্রেক কষে বলল, বাবু, গাড়ি এর চেয়ে আর বেশি এগোবে না। সামনে সরু মাটির রাস্তা, বাকি পথটা হেঁটেই যেতে হবে। হঠাৎ দুশ্চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে তারও পড়ল, হায় হায়, কাউকে তো দেখতে পাচ্ছি না। কাকে যে জিজ্ঞাসা করি, আর যে কতটা পথ বাকি কে জানে। এমন সময় গাঢ় অন্ধকারের বুক চিরে সরু মাটির রাস্তা বরাবর একটা ক্ষীণ আলো দুলতে দুলতে এগিয়ে আসছে। এতক্ষণে তারকবাবু স্ত্রী বলে উঠল, ওই তো একটা আলোর ছাতা এগিয়ে আসছে, বোধহয় কেউ এদিকেই আসছে, ওনাকেই জিজ্ঞাসা করো। সেই দুলতে থাকা আলো কিছুটা এগিয়ে আসার পরেই বোঝা গেল একটা গরুর গাড়ি জঙ্গলের ভেতরে পথ দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসছে। গরুর গাড়ি চালাচ্ছে এক বৃদ্ধ। যেমন শীর্ণকায় রুগ্ন বসা চোখমুকলা চালক, গরু দুটোও তেমন রোগা পাতলা। তবে বৃদ্ধকে দেখে এরা কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ বৃদ্ধ বলল, আপনারা কলকাতা থেকে এসেছেন তো? হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আসেন, বসেন বসেন আমার গাড়িতে। গায়ের মোড়ল আমারে পাঠাইলো আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। এদিকে 4 চাকাওয়ালা বড় গাড়িটা একপাশে পার্কিং করে দিয়ে ড্রাইভার সমেত কজনে আর বৃথা বাক্যবায় না করে গরুর গাড়ির ছইয়ের ভেতরে কোনো রকমে ব্যাগপত্র নিয়ে উঠে পড়ল। গাড়িটি যে পথ দিয়ে এসেছিল সেই পথের দিকেই ফিরে চলল। গাড়ির চালক বৃদ্ধ গরু দুটোর পেছনে গোঁজা দিয়ে মুখ দিয়ে, শব্দ করতে করতে এগোতে লাগলো। কিছুটা সময় পুরোপুরি নিস্তব্ধ একটা মায়াবী আচ্ছন্নতা। ছইয়ের ভেতর থেকে বাইরে তাকালে উন্মুক্ত আকাশের তারা দেখা যায়। তারপরে হঠাৎ সমস্ত নিস্তব্ধতা ছিন্ন করে গরুর গাড়ির গারোয়ান ঝনঝন শব্দে ক্যানেস্তারা বাজিয়ে ওঠে। সঞ্জয় কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করে, হঠাৎ এমন শব্দ করার কারণ কি? আগে ওই তেনাদের জানান দেওয়ার জন্য এটা বাজানো। আসলে অন্ধকার রাস্তাঘাটে এই রাত বিরেতে তেনাদের চলার পথেই যদি এই গাড়ি পড়ে যায় তবে আর রক্ষে নেই, তাই এই ক্যানেস্তারা বাজাচ্ছিল, বুঝলেন কি না? গারোয়ানের কথায় সঞ্জয় কিংবা তারক দুজনেই মুখ উল্টে ভ্রু কুচকে একটা অবিশ্বাস্য ভাবভঙ্গি করল, তবে মুখে কিছু বলল না। অতঃপর 2-4টে মোড় ঘুরে একটা বড় বটগাছের তলায় গরুর গাড়ি এসে থামল। মোড়ল মশাই কই গেলেন? আমি চলে এসেছি, আসেন, এদিকে এসে এনাদের থাকার ব্যবস্থা করেন। মোড়ল মশাই আসার আগেই একটা কটু গন্ধ সকলকে অতিষ্ঠ করে তুলেছে এবং ভয়ানকভাবে রিনরিনে ধ্বনিতে ভেসে আসছে চাপা কণ্ঠে তীব্র গোঙানির মতো একটা কান্নার আওয়াজ। আতা গাছের মাথার উপর তারা জলে ওই, ওগো আমার গল্প শোনা ছোট্ট খুকি কই, আমার ইন্দুবালা কই। কান
কান্নার আওয়াজ কখনো শুনতে পেল তা জানি না, তবে সঞ্জয় তা স্পষ্ট শুনতে পেয়েছে এবং সেই ক্রন্দনের দিক অনুসরণ করে অর্ধস্ফুট চাঁদের আলোয় সে দেখল বটগাছটার ওপারেই বিশাল আয়তনের একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল এবং চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা দিয়ে চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশেই অবস্থিত একটা সুস্থ স্বাভাবিক মাঝারি অট্টালিকা থেকে বৃদ্ধ মোড়ল সাহেব হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বলল, হ্যাঁ নমস্কার স্যার, আমি এক গ্রামের মোড়ল দুর্গাদাস সামন্ত। বলুন আপনাদের এই আচার পথে কোনো সমস্যা হয়নি তো? না না, আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি, তবে আপনাদের অসুবিধার কথা আজ আর শুনবো না। কাল সকালে আমি সবটা শুনে আমি আমার কাজ শুরু করব। হ্যাঁ সে তো বটেই। আপনারা এখন একটুখানি বিশ্রাম করুন, না অনেকটা পথ কষ্ট করে এসেছেন। এই চলুন চলুন, ওই 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 যে হ্যাঁ ওই ঘরটাতে আপনাদের এই থাকার ব্যবস্থাখানা করেছি। যদি একটুখানি অসুবিধা হয় একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর কি। এইসব কথা বলতে বলতে মোড়ল সাহেব পুরো অট্টালিকার পাশেই সেই সুস্থ স্বাভাবিক বাড়িটার মধ্যে তাদেরকে নিয়ে গেল। আচ্ছা, পাশের ওই সুবিশাল অট্টালিকা এমন ক্ষয়প্রাপ্ত পতিত হয়ে পড়ে আছে কেন? সে তো অনেক ঘটনা, সেই সব কাল সকাল থেকে আপনাদেরকে শোনাবো। এখন মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়াটা সেরে নিন, অনেক রাত হয়েছে, একটু বিশ্রাম নিন আপনারা। তারপরে একজনকে ডেকে বুড়ো মোড়ল বলল, এই পঞ্চব, এই যা এনাদের খাবারটার ব্যবস্থা কর দেখি। ঘরের মধ্যে একজন বেরিয়ে এসে বলল, আচ্ছা বাবু, এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। এর নাম হচ্ছে পঞ্চব, আজ থেকে ওই আপনাদের কাজের লোক, রান্না বান্না সব ওই করবে। এছাড়া পারফরমেন্স যদি কিছু থাকে তাহলে ওকে বলবেন, ও সব করে দেবে। আজ তবে আসি ইন্সপেক্টর বাবু, কাল সকালে দেখা হবে। এই সাবধানে থাকবেন কিন্তু। এরপরে রাতের খাবার খেয়ে তারা যে যার মতো ঘুমোতে গেল। যে ঘরটায় বড় তক্তপোষ পাতা ছিল ওই ঘরটাতে ইনভেস্টিগেশন অফিসার তারক আর তার মেয়ে বউকে নিয়ে শুয়ে পড়ল। যেহেতু তারা তিনজন, তাই তারা বড় ঘরটা দখল করল, আর ছোট ঘরে গিয়ে শুয়ে পড়ল গাড়ির ড্রাইভার বিট্টু ও অ্যাসিস্ট্যান্ট সঞ্জয়। তারকবাবুর ঘরের মধ্যে একটা মস্ত বড় জানলা ছিল, জানলায় গ্রিল বসানো। কাঁচের পাল্লা সরালেই গ্রামের পূর্ব দিকটা পরিষ্কার দেখা যায়, কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে একটা কালো আঁধার পিণ্ড ছাড়া আর কিছুই দেখা যায় না। জানলার উল্টো সাইডে একটা দড়ি দিয়ে টাঙানো আছে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য জায়গা। জানলার পাল্লা সরিয়ে তারও খানিকক্ষণ বাইরের দিকে চেয়ে থেকে ঘরের মধ্যে পায়চারি করতে করতে একটা সিগারেট ধরিয়ে টান দিতে শুরু করলো। তারকের স্ত্রী বিমলা বলে ওঠে, কি গো, কিছু চিন্তা করছো নাকি? এমন পায়চারি করছো কেন? এই গ্রামে ঢোকার পর থেকে একটা বিষয় লক্ষ্য করছি, দেখছি কেমন যেন শুনশান এরিয়া, আর সবচেয়ে বড় কথা, গ্রামে ঢোকার পর থেকে সারা শরীরে কেমন যেন শিরশির করছে। আচ্ছা, তোমার কেমন হচ্ছে না? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, আমারও শরীরটা কেমন যেন ছিমছিম করছে। ভয়ের একটা বাতাবরণ আমাদেরকে যেন ঘিরে আছে সবসময়। এতক্ষণে তারকের মেয়ে বুলটি বিছানার উপরে শুয়ে শুয়ে ঘুম জড়ানো চোখে বলল, ও মা, আসো না, এসে এসে শুয়ে পড়ো না আমার পাশে, আমার ভীষণ ভয় করছে। কেন মা, আমার সোনা মা ভয় করছে কেন? এই তো মামা, আমি তো এখানেই আছি, তোমার বাবাও এখানে আছেন। আচ্ছা বেশ, আমি তোমার পাশে শুয়ে পড়ছি। কথাগুলো বলেই বিমলা মেয়ের বাম পাশে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অতঃপর তারক ঘরের হ্যারিকেনের আলো কম করে মেয়ের ডান দিকে গিয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে তাদের চোখ ঘুমে জড়িয়ে এলো। ওদিকে ড্রাইভার এবং সঞ্জয় বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে।
এদিকে ঘরের খোলা জানলা দিয়ে কলঙ্কিত চাঁদের নোংরা আলো এসে পড়েছে তারকের ঘরের মেঝের ওপরে। পুরো নিস্তব্ধ একটা রাত। এমন নিস্তব্ধ রাত এই 5 জনের জীবনে আগে কখনো আসেনি। পুরো পৃথিবী যেন প্রাণহীন। শুধুমাত্র পাশের ঘরের ড্রাইভারের নাক ডাকার আওয়াজ ছাড়া তেমন কিছু শোনা যায় না। তবে এই আওয়াজকেও অতিক্রম করে মাঝে মধ্যে শোনা যায় শেষ প্রান্ত থেকে ভেসে আসা শেয়ালের ডাক, রাত ফড়িকের তিনিন্তি চিৎকার এবং সঙ্গে সেই বিভৎস ভয়ানক কান্নার আওয়াজ। আতা গাছের মাথার উপর তারা জ্বলে ওই, ওগো আমার গল্প শোনা ছোট্ট খুকি কই, আমার ইন্দুবালা কই। না, এখন আর কেউ শুনতে পায়নি সেই কান্নার আওয়াজ, কারণ এতক্ষণে সবাই মরার মতো ঘুমিয়ে পড়েছে। তবে কেমন যেন অলৌকিকভাবে খট করে চোখের পাতা খুলে বিছানায় উঠে বসলো তারক বাবুর মেয়ে বুলটি। তারপরে তক্তপোষ থেকে নেমে পা টিপে টিপে ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। ঘোর অন্ধকারের মধ্যে অসীম অজানায় সে অজান্তেই হাঁটতে লাগলো। তাকে যেন কেউ ডাকছে, যে ডাক এড়ানোর সাধ্য ওই বাচ্চা মেয়েটা নেই। আয় আয় আয়, চলে আয়, চলে আয় আমার কাছে, আমি তো তোর মায়েরই মতো। ইন্দুবালা, ইন্দুবালা, আয় আয়। আর এদিকে হঠাৎ বিমলার ঘুম ভেঙে দেখে পাশে বুলটি নেই। তৎক্ষণাৎ সে ভয়ানক কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, ওগো ওগো শুনছো? ও বুলটির বাবা, উঠে দেখো, দেখো বুলটি বিছানায় নেই। কথাটা বিদ্যুতের মতো তারকের কর্ণকুহর থেকে মস্তিষ্কে পৌঁছানো মাত্রই তারক ঘুম ছেড়ে বিচলিত হয়ে উঠে পড়ে। কি হয়েছে? বুলটি কোথায় গেছে এত রাতে? দেখো দেখো দেখো, বাথরুমে দেখো। আমি দেখেছি ও বাথরুমে নেই। তাছাড়া ও রাতে তো একা কখনোই ওঠে না। বাথরুমে যাবার দরকার হলে তোমাকে নয় তো আমাকে ডাকে। আমার ভীষণ ভয় করছে। দেখো দেখো ও কোথায় গেল। নতুন জায়গা, তাড়াতাড়ি বাইরের দিকটায় দেখো। তারক সঙ্গে সঙ্গে বাড়ির সর্বত্র ভালো করে খুঁজে সঙ্গে সঙ্গে সঞ্জয় আর ড্রাইভারকে নিয়ে বাইরের দিকটা খুঁজতে বেরোলো এবং তাদের কানে এলো একটা বিদঘুটে শব্দ ও সঙ্গে রিনরিনে ধ্বনি। ইন্দুবালা, এই তো আমি, এসো আমাকে ধরো, এই তো আমি তো তোমার মায়েরই মতো। এতক্ষণে ঘর থেকে বেরিয়ে 4 জনে সেই বটগাছটার নিচে দাঁড়িয়েছিল। একটু আগেই গরুর গাড়ির গাড়োয়ান তাদেরকে সেই বটগাছের নিচে এদিকেই নামিয়েছিল। তবে হঠাৎ সেই মায়াবী ডাক কানে আসায় সেই ডাক অনুসরণ করে তারা চোখ ফেরালো। এই গ্রামে এসে প্রথম দেখা সেই অবক্ষয়িত জীর্ণ বিবর্ণ শালিকের মতো ধ্বংসের শেষ নিঃশ্বাস ত্যাগ না করে দাঁড়িয়ে থাকা পুরো বাড়িটার দিকে। তারক বলল, চলো ওই বাড়িটার ভিতর থেকে একবার ঘুরে আসি। বুলটি বোধ ওই দিকটাতেই আছে। দেখলেন স্যার, এই জন্য আমি আপনাকে বলেছিলাম আপনি পরিবার নিয়ে অন্তত এই ইনভেস্টিগেশনে যাবেন না। তাতে আপনার স্ত্রী সন্তানের ক্ষতি হতে পারে। দেখুন, মিলছে তো আমার কথা? সঞ্জয়ের কথায় রেগে গিয়ে ধমকের সুরে তারক বলল, ভাট বকো না তো, এখন যে কাজটা করছো ওটাই মন দিয়ে করো। এমন কথা সঞ্জয় পুরোপুরি চুপ করে গেল এবং তারককে অনুসরণ করতে করতে বিমলা, ড্রাইভার ও সঞ্জয় ধীরে ধীরে প্রবেশ করলো সেই পুরো বাড়িটায়। মোবাইলের ফ্ল্যাশ অন করে ঘরের চারদিকটা একবার খুঁজে নিয়ে নিচের তলার 4টে ঘরে ভালো করে চোখ বুলিয়ে অতঃপর দুর্বার আকর্ষণে ভগ্ন প্রায় সিঁড়ি দিয়ে তারা ছাদের উপরে ওঠার চেষ্টা করল। প্রতি মুহূর্তে ঘর থেকে ইট বালি প্লাস্টার খসে পড়ার আওয়াজ হয়ে চলেছে। বহু কষ্টে ছাদের উপরে ওঠার পর তারা দেখল অধিকাংশ জায়গায় ছাদ ফেটে ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবুও কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন যেন অপরূপ মায়াময় হয়ে ওঠে। হঠাৎ তাদের চোখের সামনে ঘনিয়ে আসা মায়ার বাঁধন ছিঁড়ে একটা রূঢ় অলৌকিকতা ভেসে ওঠে। তারা দেখতে পায়
ছাদের উপরে টর্চের ফেলা আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আর সেই ছায়ামূর্তিকে কেন্দ্র করে পাগলা গ্রহের মতো বুলটি তাকে পরিক্রমা করছে আর বলছে, আমাকে ছেড়ে দে, আমি আমি মায়ের কাছে যাব, ছেড়ে দে আমাকে, আমাকে মা ডাকছে, ছেড়ে দে বলছি। হঠাৎ সামনে এগিয়ে গিয়ে বুলটির গালে একটা থাপ্পড় বসিয়ে তার হাতটা ধরে তারক চেঁচিয়ে বলে, কি হচ্ছে কি সব? এই গভীর রাতে বিছানা ছেড়ে এখানে কেন উঠে এসেছো? বুকে ভয় নেই? বাবার বকুনিতে মেয়ে কেঁদে ফেলে। তাকে সঙ্গে নিয়ে সে অট্টালিকা ছেড়ে আবার সবাই ফিরে আসে নিজেদের ঘরে। এখন সময় রাত 2:15। এত রাতে একটা নতুন জায়গায় এসে 10 বছরের একজন বাচ্চা মেয়ে ঘুমাতে ঘুমাতে বিছানা ছেড়ে উঠে গিয়ে অপরিচিত একটি পোড়ো অট্টালিকার ছাদে কোন অদৃশ্য শক্তির সাথে খেলা করছিল। তবে কি এখানে বাচ্চা মেয়ে অপহরণের বিষয়টা মনুষ্য সৃষ্ট নাকি অলৌকিক? এসব কথা ভাবতে ভাবতেই তাদের আর বাকি রাতটা দু চোখের পাতা এক হলো না। কলকাতা থেকে এত দূরের একটি পাহাড় প্রান্তবর্তী গ্রামে ইনভেস্টিগেশনের জন্য একজন এসেছে, এ কথা এতক্ষণে গ্রামের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে। তাই গ্রামের হুজুগে মানুষ পরের দিন সকালেই এই আশ্রয় বাড়ির সামনে এসে জড়ো হয়েছে। লোকগুলোর মধ্যে থেকে একজন মাঝবয়সী মাতব্বর গোছের লোক পাগানো গোফে তাও দিয়ে বলল, কাল রাতেই শুনছিলাম কলকাতা শহর থেকে নাকি পুলিশ অফিসাররা এসেছেন, কিন্তু কি বার হবে? আর মাত্র 3 দিনই তো বাকি আছে। 3 দিন পরেই আবার এই অমাবস্যা, আর অমাবস্যা মানেই আরও একজন শিশুকন্যার মৃত্যু। আদেও কি এই রহস্যের উদ্ঘাটন সম্ভব? লোকটার কথা শুনে সামনের লোকগুলো ভ্রু কুঁচকে চিন্তার একটা চোরা স্রোতে প্রবেশ করেছে। এমন সময় সামনের পথ দিয়ে গ্রামের মোড়ল এই দিকটায় এসে বলল, কি হে, এই সকাল সকাল আজ সবাই এদিকে কি মনে করে? মাতব্বর গোছের সেই লোকটা মোড়লের কথায় উত্তর দিয়ে বলল, এই তো দাদা, আমরা গ্রামের সকলে সকাল সকাল চলে এলাম শহর থেকে আগত অফিসারদের আমাদের গ্রামে স্বাগত জানাতে। আচ্ছা, বেশ বেশ, তা ভালো। এমন সময় রাতের ঘুম শেষে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে ইনভেস্টিগেশন অফিসার তারক ও তার মেয়ে বউ তাদেরকে বেরিয়ে আসতে দেখে মোড়ল মশাই তড়িঘড়ি বলে ওঠে, আসুন আসুন স্যার, সুপ্রভাত। তারক হাস্য মুখে শুভ ও উজ্জ্বল এই প্রভাতে মোড়ল মশাইয়ের কথায় সঙ্গতি মিলিয়ে বলল, সুপ্রভাত সুপ্রভাত মোড়ল মশাই। আর বলবেন না, এই আপনারা কলকাতা থেকে এসেছেন এই গ্রামের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে, তা জানতে পেরেই আপনাদের সাথে দেখা করতে সকাল সকাল চলে এসেছে এই গাঁয়ের সব লোকজন। বেশ তো, এ তো বেশ ভালোই। তাছাড়া সকলের সাথে পরিচিতি স্থাপন করা আমার ছোটোবেলার নেশা। বাবা বাবা বাবা, এই যে দারুণ রকমের নেশা। আর যাক বলুন, যে নেশায় কিন্তু কোনো ক্ষতি নেই। এইভাবে বেশ অনেকক্ষণ সকলের সাথে কথাবার্তা আলাপচারিতা চলতে লাগলো। কিছুক্ষণ পরেই ঘর থেকে সঞ্জয় ও ড্রাইভার বেরিয়ে এলো, ফলে কথাবার্তার সময় পরিসর বৃদ্ধি পেল। তবে এর মধ্যে থেকে বৃদ্ধ অবনী প্রসাদ হঠাৎ ব্যতিব্যস্ত হয়ে উঠে বলল, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই বাচ্চা মেয়েটা আপনার নাকি সাহেব? হ্যাঁ, বুলটি আমার মেয়ে, কিন্তু কি হয়েছে বলুন তো? আপনি এমন ভয় পেয়ে গেলেন কেন? চলে যান সাহেব, চলে যান, এখান থেকে পালিয়ে যান, নইলে যে সে আপনার মেয়েকেই নিয়ে নেবে। আর মাত্র 3 দিন পরে অমাবস্যা, এর মধ্যেই গ্রাম ছেড়ে পালিয়ে যান। ওর নজর আপনার মেয়ের ওপর পড়েছে। দেখুন দেখুন, ওর গলায় কেমন কাল ছিঁড়ে দাগ পড়েছে, এটাই তার লক্ষণ। পালিয়ে যান, পালিয়ে যান, ভালো কথায় বলছি, পালিয়ে যান আপনি। কি যাতা বলছেন? কার নজর পড়বে আমার মেয়ের ওপর? কে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে? তবে এই কাল ছিঁড়ে দাগটা তো ছিল না।
সে অনেক কাল আগের ভয়াবহ ঘটনা, সে আপনাদের না শোনাই ভালো। তবে আমার কথা শুনুন, পালিয়ে যান, নয়তো 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 কি 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 হলো? চলে যাচ্ছেন যে? কি হবে বলে যান। কিন্তু ইনভেস্টিগেশন অফিসার তারক তার যথাযথ উত্তর পায় না। সেই বৃদ্ধ বটগাছতলার সেই আসর ছেড়ে গ্রামের ভেতরের দিকে চলে যায়। এরপর সকালে ব্রেকফাস্ট সেরে অফিসার তারকের স্ত্রী কন্যাকে রুমে রেখেই ইনভেস্টিগেশনে বেরিয়ে পড়ে, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সঞ্জয় ও ড্রাইভার। সঞ্জয়, তারক এবং গাড়ি চালক যখন এই গ্রামে পৌঁছয় তখন গ্রামের চারদিক ছিল অন্ধকারে ঢাকা। তবে আজ দিনের আলোর স্থানীয় একজন গাইড নিয়ে পুরো গ্রাম পরিদর্শনে বেরিয়ে তারা লক্ষ্য করল এখানকার প্রাকৃতিক দৃশ্য শহর কিংবা শহরতালির গায়ে গড়ে ওঠা মফস্বল ও শহরকেন্দ্রিক গ্রামগুলোর চেয়ে আরও বেশি মনোরম। এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ফসলের ক্ষেত, আর তার কিছুটা দূর থেকেই চোখে পড়ছে ঘন পাহাড়ি জঙ্গল। সঞ্জয় গাইডকে জিজ্ঞাসা করল, ওই দিকের ওই পাহাড়ি জঙ্গলের পরে কি আছে? ওই জঙ্গলের ওপারে গিয়ে শেষ হয়েছে আমাদের দেশ, ভারতবর্ষের সীমানা। প্রাকৃতিক এমন মাধুর্যকে উপভোগ করতে করতে এতক্ষণের মধ্যে তারা গ্রামের একজন বৃদ্ধের মাটির বাড়িতে পৌঁছে গেল। সেখানে উপস্থিত হওয়া মাত্রই তারা পরিচয় পেল গ্রাম্য আতিথেয়তার। আসেন আসেন বাবু, শুনলাম না আপনারা নাকি শহর থেকে এসেছেন। হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি। প্রথমবারের জন্য গ্রামের এমন মেঠো ঘরে প্রবেশ করার পূর্বে তাদেরকে পারিবারিক ঐতিহ্য অনুযায়ী বরণ করে নিল সেই বাড়ির লোকজনেরা। সেই পরম আতিথেয়তায় তারা এই প্রথম অনুভব করল মানুষের সাথে মানুষের আত্মার অদৃশ্য টানকে। তাদেরকে দেখে তারকের একটা কথায় বিশ্বাস হয়ে গেল যে এখনো মানুষ খড় দিয়ে ছাওয়া মাটির ঘরে বসবাস করে। অতঃপর বাড়ির বৃদ্ধ মালিক বলল, খুব সাবধান বাবু, বউ বাচ্চা নিয়ে এখানে থাকবেন না, এদিকটা একদম ভালো নয়। চোর ডাকাত নয়, নাকি শিশু পাচারকারী একদল লোক এখান থেকে কন্যা সন্তান চুরি করে নিয়ে যায়। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, এখান থেকে শিশু পাচার হয়ে যায়, এ কথা সত্যি। কিন্তু এ কাজ কোনো মানুষ করে না, করে এক প্রেতাত্মা। আপনি যে কি বলেন না, ভূত প্রেত নাকি শিশু পাচার করে? আমি আমার গ্রামে ঘটে চলা এই অলৌকিক কর্মকাণ্ড সম্পর্কে যেটুকু জানি সেটুকুই বললাম। আপনারা শহরের লোক, বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। বৃদ্ধের কথায় অসন্তুষ্ট হয়ে কয়েকজনে বৃদ্ধের ঘর ছেড়ে বেরিয়ে এলো। গাইড তাদেরকে বলল, ওনার কথা বিশ্বাস না করে রাগ করে বেরিয়ে এলেন ঠিক কথা, কিন্তু উনি যা বলেছেন তা সত্যি। এ গাঁয়ের সকলেই এ কথা জানে। তাছাড়া আপনি বলুন, যদি এ কাজ কোনো মানুষের হতো তাহলে প্রতি অমাবস্যার রাতেই কেন বাচ্চা নিখোঁজ হয়? তাহলে অমাবস্যার দিন সারা রাত পুরো গ্রামে আলো জ্বালিয়ে সবাই জেগে বসে থাকলেই তো হয়। তাহলে তো প্রমাণিত হয়ে যাবে আসলে কাজটা কার। হ্যাঁ সাহেব, এমনটাও করা হয়েছিল প্রায় 2-3 বার, কিন্তু কোনো লাভ হয়নি। লণ্ঠনের আলো কমলেই কে যেন এসে মায়ের কোল থেকে বাচ্চা তুলে নিয়ে চলে যায়। বিদ্যুৎ এখানে পৌঁছেছে বটে, তবে তাই স্থায়ীভাবে নয়। বর্তমানে কখনো কারেন্টের আলো পাওয়া যায় তো কখনো পাওয়া যায় না। পোস্টারের অভাবে ইলেকট্রিক সাপ্লাইয়ের অভাব প্রায় সময় ইলেকট্রিসিটি অফিস থেকে বন্ধ রেখে দেয়। তখন রাতের আধারে মনে হয় পুরো গ্রামটাই যেন সরজাপদের মতো গুর্জ মন্ত্র দিয়ে সাজানো। অতঃপর সেই বাড়ি থেকে বেরিয়ে এসে তারা ঘন সুপারি বাগানের মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে একটু এগোতেই বাঁদিকে তাদের চোখে পড়ল ধান ক্ষেত। সেই ক্ষেতের মাঝখানে আলপথ ধরে নাক বরাবর এগিয়ে গিয়ে তারা দেখতে পেল একটা পাহাড়ি সরু নদী এঁকে বেঁকে বয়ে চলেছে। কখনো সেই নদীর পাড় দিয়ে, কখনো বা আলপথ ধরে হাঁটতে হাঁটতে খানিক দূর গিয়ে তারকের চোখে পড়ল পানের বরজ।
পানের সেই বরজ পেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই আবারও গ্রামের বাড়িঘর দেখা গেল। এটি একটি অন্য পাড়া। রাস্তাঘাট কিংবা বাড়িঘরের চেহারা অন্যান্য জায়গার মতনই একই রকম। এমন সময় আকাশের দিকে চেয়ে সঞ্জয় দেখে সূর্য তখন প্রায় মধ্য গগনে। অতঃপর আবার ক্ষেতের আলপথ ধরে নদীর পার দিয়ে তারা রুমে ফিরে আসে। ইনভেস্টিগেশনের জন্য আবারও বিকালে বেরিয়ে পড়ে। রাত হয়, সবাই ঘরে ফেরে। রাতের ডিনার শেষে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। তবে তারকের স্ত্রী বিমলা বলে, এই দেখো না, মেয়ের গলায় এই কালশিটে দাগটা কিছুতেই যাচ্ছে না। কখন কিভাবে যে এমন দাগ হলো কি জানি। ও নিয়ে তুমি বেশি চিন্তা করো না, সময় মতো ঠিক সেরে যাবে। দেখো চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল আমাকে আবার ইনভেস্টিগেশনে বেরোতে হবে। তা আজ তো ইনভেস্টিগেশনে বেরোলে, কিছু কি জানতে পারলে? যা জানতে পেরেছি তা না জানারই সমান। মানে কি বলতে চাইছো? আর বলো না, এখানকার প্রতিটা লোক বলছে এই গ্রামে বাচ্চা গায়েব হয়ে যাবার পিছনে কোনো মানুষের হাত নেই, বরং এই কাজ কোনো এক অলৌকিক শক্তি দ্বারা সংগঠিত হয়। সে কি? হ্যাঁ, আপাতত এইটুকু শোনা যাচ্ছে। কাল দেখি কোনো নতুন তথ্য উঠে আসে কিনা। এইরকম কথাবার্তা বলতে বলতে একটা সময় পরে তারা সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোর রাতে একটা বিকট চিৎকারে এই অট্টালিকার প্রতিটা ঘর ঝনঝন করে কেঁপে উঠল। শোনা গেল পরিচিত সেই কণ্ঠস্বর। এই যে ড্রাইভারের কণ্ঠস্বর। তারকের ঘুম ভেঙে গেল। সে ছুটে ঘর থেকে বেরিয়ে সদর দরজায় এসে দেখল ড্রাইভার বিট্টু সেখানে শুয়ে পড়ে আছে। তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তার পাশে দাঁড়িয়ে আছে অফিসার তারকের ছোট্ট মেয়ে বুলটি। তার হাতে ধরে আছে দরজার খিল, আর সেটাতে রক্ত লেগে আছে। তবে কি বুলটি ওই খিল দিয়ে ড্রাইভারের মাথায় আঘাত করলো? কিছুক্ষণের মধ্যেই সেখানে সঞ্জয় ও বিমলার আগমন ঘটল। তারাও কাঁচা ঘুম ভেঙে উঠে এমন দৃশ্য দেখবার জন্য প্রস্তুত ছিল না। রক্তাক্ত অবস্থায় ড্রাইভার বুলটির দিকে অঙ্গুলি নির্দেশ করে কাঁপা কাঁপা সুরে বলল, সাহেব, আপনার মেয়ে গতকাল রাতের মতোই আজও এত রাতে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। আমি 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 বাধা দিতেই দরজার খিল খুলে আমার মাথায় মারলো। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। তবে আপনি পালিয়ে যান, আপনার মেয়ের ঘোর বিপদ। ওর উপরে অলৌকিক শক্তির ছায়া পড়েছে, ওকে বাঁচিয়ে নিন। আর এখান থেকে পালিয়ে যান, পালিয়ে যান। মুখ থেকে শেষ কথাটা বের হবার আগেই ড্রাইভারের শরীর ছেড়ে প্রাণবায়ুটা বেরিয়ে গেল। রাতের আকাশে খোলা সদর দরজা থেকে ঠান্ডা বাতাসের মতো বাইরে বেরিয়ে এসে ভেসে এলো একটা সুর। কেউ যেন ডাকছে, ইন্দুবালা, ইন্দুবালা, আয় না মা আমার কাছে, আয় না, আয়, চলে আয় আমার কাছে। তোকে হাজার গল্প বলার আছে, শুনবি না মা? তুই শুনবি না? আয় আয়, আমার কাছে চলে আয়। আতা গাছের মাথার উপর তারা জলে ওই, ওগো আমার গল্প শোনা ছোট্ট খুকি কই, আমার ইন্দুবালা কই? সেই ডাকে সাড়া দিয়ে বুলটি পড়ল, আসছি মা, আমি এক্ষুনি আসি তোমার কাছে। কথাটা বলেই ড্রাইভারের মৃতদেহ ডিঙিয়ে বুলটি এত রাতে বাইরে বেরিয়ে গেল। আর এদিকে ড্রাইভারের নিথর দেহটার দিকে এগিয়ে গেল সঞ্জয় ও তারক। দরজার কাছে ঠেকা দিয়ে দাঁড়িয়ে রইল বিমলা। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। বিট্টুর শরীরের কাছে গিয়ে হেঁট হয়ে ইনভেস্টিগেশন অফিসার তারক দেখল বিট্টুর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। হাতটা ধরে দেখল ইতিমধ্যে নাড়ি চলাচল বন্ধ হয়েছে।
তারক ও সঞ্জয়ের চোখ বিস্ফারিত। তাদের এখন কি করা উচিত তা ভেবে উঠতে পারল না। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ভয়ে জড়সড় হয়ে গেল তিনজন। তারপরে তারক খবর দিল গ্রামের মোড়লকে, আর তারা খুঁজতে গেল বুলটিকে। গিয়ে দেখল পাশের সেই জরাজীর্ণ পোড়ো অট্টালিকার ছাদে বুলটি যেন কার সঙ্গে লুকোচুরি খেলছে। সেখান থেকে কোনো রকমে হনুমান চল্লিশা পাঠ শোনাতে শোনাতে তাকে জোর করে ঘরে ফিরিয়ে আনা হলো এবং তাকে ঘরের দরজায় বন্ধ করে রাখা হলো। দেখতে দেখতে প্রায় সকাল হয়ে এলো। মোড়ল বেশ জনাদশেক লোক নিয়ে ঘটনাস্থলে হাজির হলো। তারপরে অফিসার তারক ও সঞ্জয়ের সহায়তায় কোনো প্রকার আইনি জটিলতা ছাড়াই মৃতদেহ দাহ কার্য সম্পন্ন করা হলো। এমন সময় বৃদ্ধ অবনী প্রসাদ এসে ঘরের ভেতরে একটা চেয়ারে ঠেক দিয়ে বসে বলল, আপনারা এইভাবে ভেঙে পড়বেন না পুলিশ বাবু, সবই যে নিয়তির খেলা। কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করেই যেন মনে হয় কিছু কিছু সময় নিয়তি এই খেলার আংশিক দায়িত্ব কোনো অলৌকিক শক্তির হাতে তুলে দিয়েছে। কি বলুন তো, আসলে ওসব চোর ডাকাত বা শিশু পাচারকারী কোনো দল নয়। আমাদের এই গ্রামে প্রতি মাসে অমাবস্যার দিন একজন করে শিশু কন্যাকে এক অলৌকিক ডাকে সাড়া দিয়ে এইভাবে মরতেই হবে। কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। আর যে রক্ষা করতে চাইবে তার অবস্থাও হবে ওই ড্রাইভারের মতো। আমি জানি ড্রাইভারের কিভাবে মৃত্যু ঘটেছে। আজ অমাবস্যা, আজ রাতেই ও আপনার মেয়েকে নিয়ে যাবে চিরতরে। এর আগের দুদিনও তো আপনার মেয়ের সাথে খেলা করেছে, ওর প্রতি ভালোবাসা বাড়িয়েছে, আর আজ রাতেই ও আপনার মেয়েকে কাছে নিয়ে নিজের মমত্ববোধের পরিচয় দেবে, নিজের মাতৃত্বের পরিচয় দেবে। কথাগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে তারক বলে উঠল, আপনি বলতে কি চাইছেন পরিষ্কার করে বলুন তো? তাছাড়া ভূত প্রেত একজন জলজান্ত বাচ্চাকে নিয়ে যায়, এটাও আমার বিশ্বাস করতে হবে? দেখুন পুলিশবাবু, আমার বয়স এখন প্রায় ৮০-৮৫ হবে। আমার জীবন অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলতে পারি। আমি তো তেমন পড়াশোনা জানি না, বৈজ্ঞানিক ভিত্তি বা যুক্তি কিছু জানি না। কিন্তু আপনি বলুন, যদি শিশু পাচারের এই কাজটা কোনো মানুষের দ্বারা ঘটতো, তবে এতগুলো বছর ধরে এত পাহারা দেওয়ার পরেও কারোর চোখে পড়ল না সেই চোরের দল? আপনি ঠিকই বলেছেন। কোনো মানুষ যদি এরকমভাবে বারবার শিশুকন্যা চুরি করতে আসতো, তবে অবশ্যই একদিন না একদিন সে ঠিক ধরা পড়তো। আমারও মনে হয় এর পিছনে কোনো একটা অলৌকিক ব্যাপার আছে। তাছাড়া রাতের বেলায় জানলা দরজা খোলা রাখলেই কেমন যেন একটা অস্পষ্ট ডাক কানে আসে ওই পোড়ো অট্টালিকার দিক থেকে। আপনি এত কিছু কিভাবে জানলেন? আমি জানি পুলিশবাবু, আমি জানি। এই গায়ে একটাও শিশুকন্যাকে কোনো চোর ডাকাতে নিয়ে যায়নি। সব শিশুকন্যাগুলোকে নিজের মেয়ে ইন্দুবালা মনে করে কাছে টেনে নেয় পূর্ণিমার অতৃপ্ত আত্মা। কে পূর্ণিমা? সে কেনই বা অমাবস্যার রাতে এক এক করে সকল শিশুকন্যাকে নিজের মেয়ে ভেবে কাছে টেনে নেয়? সে অনেককাল আগেকার কথা। আমার তখন বয়স খুব একটা বেশি নয়। এই ঘটনা শুনেছিলুম বাবার মুখে। এ তোমাদের মিথ্যে বা ভুগলুমি মনে হতে পারে, কিন্তু না, একটাও মিথ্যে কথা নয়, সবটাই সত্যি। আচ্ছা, আপনি বলুন ঘটনাটা কি? বিশ্বাসযোগ্য হলে অবশ্যই বিশ্বাস করে নেব। সে তো ১০০ বার। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তবে কথাগুলো বলে রাখি, বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনাদের নিজস্ব ব্যাপার। বিমলা গল্প শোনার কৌতূহল বশত বলে উঠল, আপনি শুরু করুন অবনীপ্রসাদ বাবু। সে এক সময় ছিল, বাংলার মানুষজন তখন স্বপ্ন দেখতে শুরু করেছিল। এতদিন তাদের সে অর্থাভাবে অনাহারে দিন অতিবাহিত হচ্ছে, তা বোধহয় এবার ঘুচে যাবে। কিন্তু নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে সেই দুর্দশার দিন আর শেষ হয় না।
নতুন সরকার গঠন, নতুন তহবিলে নতুন করে বাজেট পেয়ে সব কিছুতেই আর্থিকভাবে গুলিয়ে পড়ে পূর্ব বাংলার নতুন সরকার। তাই দ্রব্য মূল্যের উপর করের পরিমাণ হয় বৃদ্ধি। ফলত তখন চাল ডালের দাম আকাশ ছোঁয়া, কর্মজীবন বিপন্ন, আর সাম্প্রদায়িক হিংসা, এই সব কিছুর জেরে সাধারণ মানব জীবনে মরণাপন্ন অবস্থা। এই শোচনীয় অবস্থার শিকার হয়েছিল সদ্য বিবাহিত নবদম্পতি কানাইলাল ও পূর্ণিমা। পূর্ণিমাকে ভালোবেসে বিয়ে করে কানাইলাল। পূর্ণিমা ছিল উচ্চ ব্রাহ্মণ ঘরের কন্যা, আর কানাইলাল ছিল সামান্য একজন কৃষকের ছেলে। তাই তাদের এই বিয়ে মেনে নেয়নি পূর্ণিমার পরিবারের লোকজন। জাতপাতের বিরোধিতা করার অপরাধে তাদেরকে পুরোপুরি এক ঘরে করে দেওয়া হয়, বিতাড়িত করা হয় সমাজ থেকে। তাই তারা স্বগৃহ ছেড়ে ওপার বাংলা থেকে চলে এসেছিল আমাদের এই পারের এই গ্রামে। এখানে দরমা ঘেরা কুটুরিতে জন্ম দিয়েছিল তার একমাত্র কন্যা সন্তান ইন্দুবালাকে। গ্রামের জমিদার তারা শঙ্করের জমিতে তেভাগা চাষে ভাগ নিয়ে চাষ করাই ছিল কানাইলালের একমাত্র জীবিকা। আর পূর্ণিমা জমিদারের বাড়িতে বাসন মাজতো, ঝাঁট পালা দিত, কাপড় জামা ধুতো, এসব কাজেই সে নিয়োজিত ছিল। ইন্দুবালা পড়ছিল গায়ের পাঠশালায়। এইভাবে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল ইন্দুবালা ও তাদের পরিবার। কিন্তু একদিন হঠাৎ করে গ্রামে নেমে এলো এক নতুন ভয়। প্রতি অমাবস্যার রাতে একজন করে শিশু কন্যা গায়েব হয়ে যেতে লাগলো। পূর্ণিমা ও কানাইলাল তাদের মেয়েকে নিয়ে চিন্তায় আর রাতে করে ঘুম হয় না। যারা এইরকম শিশুকন্যা অপহরণ করছে তারা যদি ইন্দুবালাকে নিয়ে যায়, এই ভয় সর্বদা ভীত হয়ে থাকতো পূর্ণিমা ও কানাইলাল। তারপর একদিন সারা বেলা খেতে গরুর মতো পরিশ্রম করে সন্ধ্যার পর বাড়িতে ফিরে কানাইলাল বলল, ওই গিন্নি, কি হলো গো? রাধা বাড়া এখনো শেষ হলো না নাকি? না গো ইন্দুর বাপ, এখনো শেষ হয়নি। ডালে এখনো লঙ্কা ফোড়ন সাঁতাল দেওয়া বাকি আছে। কি অলক্ষণে কথা বলো গিন্নি? সন্ধ্যা গড়িয়ে রাত দুপুর হয়ে পড়লো, তবুও তোমার রাধা বাড়া এখনো শেষ হলো না? সত্তরে মেয়ের প্রাণটা দেবে না কি গো? দেখো দেখো, যদি রান্না হয়ে পড়ে তাহলে চলো, খেয়ে দিয়ে বাসার দরজা হেঁটে শুয়ে পড়ি। হয়তো হয়তো কখন কি হয় কেই বা জানে। তার উপরে ঘরে আবার 9-10 বছর বয়সী মেয়ে আছে। তাছাড়া অন্ধকারের চেয়ে বড় শত্রু কী বা হতে পারে বলো? জানোই তো, রাত গভীর হলে এই গ্রামের আকাশ জুড়ে কেমন ভয় নেমে আসে। কালো ছায়া ধোঁয়ার মতো ঘুরপাক খায় এই গ্রাম্য পরিবেশের কোনায় কোনায়। তুমি আর রাগে গজগজ করুনি। চলো চলো, সেটাই পেতে বসো। আমি যাই ঘরের ভিতর থেকে মেয়েটাকে ঘুম থেকে তুলে আনি। সেই সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে। তারপর ঘরে গিয়ে পূর্ণিমা দেখে তার মেয়ে ইন্দুবালা ঘরে নেই। তখনই তার মনে পড়ে, আজ তো অমাবস্যা। তবে কি আজ তার নজর পড়েছে ইন্দুবালার দিকে? পূর্ণিমা ছুটে এসে কানাইলালের পায়ে জড়িয়ে কান্না করতে শুরু করে। ইন্দুবালা ঘরে নেই গো, ইন্দুবালা ঘরে নেই। কি 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 বলছো তুমি? ইন্দুবালা ঘরে নেই? হে ভগবান, সর্বনাশ হয়ে গেছে। আজ তো অমাবস্যা। তার মানে ওই অলৌকিক নজর শেষমেশ আমার মেয়ের উপর পড়েছে। ঈশ্বর, এবার কি হবে? পূর্ণিমার স্বামীর পা জড়িয়ে ধরে বলে, ওগো ওগো, তুমি আমার কাছে আমার মেয়ে ইন্দুবালাকে এনে দাও, নইলে আমি যে পাগল হয়ে যাব। ইন্দুবালা, ইন্দুবালা, তুই কোথায় গেলি আমার মা? আয়, আমার কোলে ফিরে আয়, একবার ফিরে আয়। ইন্দুবালা, ইন্দুবালা, তুই কোথায় চলে গেলি? কেঁদো না পূর্ণিমা, তুমি আর কেঁদো না। তুমি আজ যতই কাঁদো, তোমার গল্প শোনা মিষ্টি মেয়ে ইন্দুবালা আর কখনো ফিরে আসবে না। ও যে ওই মরণের ওপারে গিয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে ফিরে আসা যায় না। তোমার খুকি ঘুমিয়ে গেছে, আজ ঘুমিয়ে গেছে পাড়া। ওকে এমন ডাক দিও না, ও আর দেবে না সারা।
পাগলের মতো বিভৎসভাবে গোয়াতে গোয়াতে কাঁদতে কাঁদতে পূর্ণিমা বলে, তবে তবে তুমি এখানেই বসে থাকো, আমি যাই, আমি আমার ছোট্ট মেয়েটাকে খুঁজে নিয়ে আসি। আমার মেয়ে যায়নি, কোথাও যায়নি, এখানে কোথাও আছে, হয়তো কাদামাটি নিয়ে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। দেখে একটু খুঁজলে অবশ্যই তাকে পাওয়া যাবে। পূর্ণিমা, পূর্ণিমা শান্ত হও, যেও না, এত রাতে ঘর ছেড়ে বেরিয়ে যেও না, যেও না, এত রাতে, হ্যাঁ এত রাতে কোথায় চললে তুমি? বলছি তো ইন্দুবালা আর ফিরবে না, আর ফিরবে না। ওকে 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 মৃত্যু দেবী তার কোলে স্থান দিয়েছে। না, আমার মেয়ের কিচ্ছু হতে পারে না, ও আছে, ওইখানেই কোথাও আছে। যেও না পূর্ণিমা, যেও না। এই রাত বিরেতে পুত্রী শোকে পাগল হয়ে কোথায় যে চললো কি জানি, কোথায় চললো। এই বলে কানাইলাল পূর্ণিমার পিছু নিয়ে এসে আর পূর্ণিমা কাঁদতে কাঁদতে গ্রামের পথ ধরে ইন্দুবালাকে ডাকতে ডাকতে এগিয়ে যাচ্ছে। অতঃপর দূরের জঙ্গলে এত রাতেও জ্বলন্ত আগুন দেখে পূর্ণিমা এগিয়ে গেল সেই জঙ্গলের দিকে। সেখানে গিয়ে দেখলো একদল অঘরীতান্ত্রিক কি সব কথা বলছে। সামনে জ্বলছে যজ্ঞের আগুন, আর তাদের পাশেই বসে আছে গ্রামের জমিদার তারাশঙ্কর রায়। পূর্ণিমার কানে এলো একজন তান্ত্রিক জমিদারকে বলছে, জমিদার, প্রতি অমাবস্যায় তুমি যদি এইভাবে একজন করে শিশুকন্যা এনে দিতে পারো, তাহলে তুমি আমাদের কাছ থেকে অনেক অর্থও পাবে এবং তোমার কন্যারও মৃত্যু হবে না। কথাটা শুনেই চমকে উঠে চারিদিকে চোখ ঘুরিয়ে পূর্ণিমা দেখলো বলির জন্য হাঁড়ি কাটে আটকে পড়ে আছে ইন্দুবালা, আর তার উপর কাতান উঁচু করে দাঁড়িয়ে আছে তান্ত্রিক জল্লাদ। মায়ের মনটাই ধৈর্য ধরতে না পেরে ঘটনাস্থলে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়ে। ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। কিন্তু তার কান্না সেদিন কেউ শোনেনি, বরং সঙ্গে সঙ্গে পূর্ণিমা ও কানাইলালকে তারা বন্দি বানিয়ে ফেলে। শয়তান জমিদার তারাশঙ্কর, তোকে আমি ছাড়বো না, তোর বিনাশ আমি করবই, তোর বিনাশ করবই। তাদের সামনেই বলি দেয় তাদের একমাত্র কন্যা ইন্দুবালাকে। টাটকা তাজা রক্ত ছিটকে পড়ে যজ্ঞের আগুনের ওপর। অঘরীতান্ত্রিকগুলো নিজেদের কপালে সেই শিশু রক্তের টিকা লাগায়। সেই দৃশ্য সহ্য করতে না পেরে ঘটনাস্থলে কানাইলালের মৃত্যু হয়, আর পূর্ণিমাকে বন্দি করে নিয়ে আসে জমিদার তারাশঙ্কর রায়। তারপর জমিদার পূর্ণিমাকে একটা অন্ধকার ঘরে বন্দি বানিয়ে রেখে প্রতিনিয়ত তার সাথে শারীরিক সম্ভোগ লীলায় মেতে উঠত। ফলে অন্ধকার ঘরে স্বামী শোকে, সন্তান শোকে তিলে তিলে শেষ হয়ে আসে পূর্ণিমার প্রাণ শক্তি। তারপর একদিন সেই অন্ধকার কক্ষের মধ্যেই প্রাণ ত্যাগ করে পূর্ণিমা, আর সেই মৃতদেহ সৎকার না করে জমিদার সেই গোপন কক্ষের দ্বার চিরতরে বন্ধ করে রেখে দেয়। তার ভিতরে সেই মৃতদেহ পচে গেলে কঙ্কাল করটিতে রূপান্তরিত হয় পূর্ণিমার শরীর, আর পূর্ণিমার সেই প্রেতাত্মা ধীরে ধীরে শেষ করে দেয় জমিদার বংশের সকল ওয়ারিশকে। প্রদীপ দেওয়ার মতো জমিদার বংশের আর কেউ বেঁচে নেই, এমনকি জমিদার বাড়িটাও আজ জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ওই যে পাশের ওই পোড়ো অট্টালিকা, ওটাই ছিল জমিদার বাড়ি। এই গ্রামে এখনো পূর্ণিমার অশরীরী আত্মা ওই জমিদার বাড়িতেই থাকে, আর প্রতি অমাবস্যা রাতে কান্নাকাটি করে। এছাড়াও 9-10 বছর বয়সী মেয়েদেরকে নিজের মেয়ে ইন্দুবালা মনে করে কাছে ডেকে নেয়। আজ তো অমাবস্যা, আজ রাতেই ও আপনাদের মেয়ে বুলটিকেও কাছে টেনে নেবে। পূর্ণিমার মৃত্যুর আগে জমিদার গ্রামের শিশু পাচার করত অঘরীতান্ত্রিকদের ডেরায়। সেই শিশু সন্তানগুলোকে বলি দিত ওই অমানুষ তান্ত্রিকদের দল। আর পূর্ণিমার মৃত্যুর পর জমিদার তান্ত্রিক সবাই এর বিনাশ হয়েছে বটে, তবে শিশু পাচার আজও বন্ধ হয়নি। কারণ পূর্ণিমা প্রতি অমাবস্যাতে একজন করে শিশুকে নিজের কন্যা ভেবে কাছে টেনে নেয়। জানি না এ বিধি নিয়ম কবে বন্ধ হবে। এজন্যই দেখছেন না
গ্রামের অর্ধেক মানুষ আজ যেমন অভিশাপের কারণে ব্যস্ত ভিটে ছেড়ে শহরে চলে গেছে। আমার বাবা ওই জমিদার বাড়ির খাস চাকর ছিল। জমিদার বাড়ির অন্দরমহলে প্রায় সব কথাই আমার বাবা জানতো। এমনকি আমার বাবা একদিন জমিদারের অগোচরে ওই অন্ধকার কক্ষ থেকে পূর্ণিমাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিল। সে কথা জমিদার জানতে পেরে আমার বাবাকেও শেষমেশ খুন করেছিল ওই জমিদার তারাশঙ্কর রায়। আমি ওর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছিলাম, কিন্তু অর্থের অভাবে সে মামলা আমি বেশি দিন চালাতে পারিনি। এসব কথা শুনে তারও কেমন যেন ভ্রু কুঁচকে বলল, সবই শুনলাম, তার মধ্যে কিছু কথা সত্যি বলে মনে হলেও কয়েকটা কথা একদম বাকোয়াস লাগলো, যেগুলো গাল গপ্প ব্যতীত আর কিচ্ছু নয়। যেমন ধরুন, আপনি বললেন পূর্ণিমা নাকি তার নিজের মেয়ে মনে করে অমাবস্যার দিন গভীর রাতে একজন করে শিশুকন্যাকে কাছে টেনে নেয়। আবার বললেন পূর্ণিমা এখন জীবিত নয়, একজন প্রেতাত্মা। আমি এটাই ভাবছি, একজন প্রেতাত্মা কিভাবে একজন জলজ্যান্ত মানুষকে কাছে টেনে নেবে? নিতে ওরা চাইলে আপনাকেও আকর্ষিত করে আপনাকে কাছে টেনে নিতে পারে। আপনি পড়েছেন কখনো ভূতের কবলে? আশা করি পড়েননি। যদি পড়তেন তাহলে বুঝতেন ওরা কি পারে আর কি পারে না। আচ্ছা 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 আজ রাতে আমি দেখি কোন আত্মার কেমন ক্ষমতা আমার কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যায়। কিন্তু অবনীবাবুর কথা শুনে তারকের স্ত্রী বিমলা বেশ ভয় পেয়ে যায়। তাই সে বৃদ্ধ অবনীবাবুর হাত ধরে কান্না সজল চোখে বলে, আপনি আপনি এই বিপদ থেকে বের হওয়ার একটা উপায় বলে দিন, দয়া করুন আমার উপর। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব। অবনীবাবু কিছু একটা বলতে যাবে, এমন সময় তারক বিমলার হাত ধরে টেনে নিয়ে ঘরে চলে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। সারাদিন তারক, সঞ্জয়, বিমলা প্রায় সকলেই বুলটির উপরে নজর রেখেছে। পূর্ণিমায়, অমাবস্যায় বিমলা নিরামিষ খাবার খায়। সেই নিয়ম মাফিক আজও দুপুরে নিরামিষ রান্না হয়েছিল, কিন্তু আজ বুলটি এক মুঠো ভাত মুখে তোলেনি। খেতে বসে পাঁঠার মাংসের জন্য কেঁদেছে সে। ভাতের থালা উল্টে দিয়ে বুলটি বলে, এসব খাবার আমি খাবো না, আমাকে আমাকে মাংস এনে দাও, আমি মাংস খাবো। মাংসের স্বাদ আমার খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। এই বলে বুলটি দৌড়ে গিয়ে রান্নাঘরে ঢোকে। সেখানে শিকের উপরে একটা কড়াই ঝুলছিল। টুলের উপরে উঠে সেটা নামিয়ে বুলটি দেখল সেখানে 10-12 পিস কাঁচা মাছ নুন হলুদ মিশিয়ে আঁশিন দিয়ে রেখেছে পঞ্চু। সেটা পেরেই বিভৎসভাবে পৈশাচিক আনন্দে বুলটি খেতে শুরু করলো। রান্নাঘরে দৌড়ে এসে পঞ্চু এমন দৃশ্য দেখে চিৎকার করে পড়ল, বাবু দৌড়ে আসুন, দেখে যান আপনার মেয়ে কাঁচা মাছ খাচ্ছে। কথাটা শুনে তারক ছুটে এসে দেখল বুলটি এইটুকু সময়ের মধ্যে 10-12 পিস কাঁচা আঁশিন দেওয়া মাছের টুকরো খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তারক বুলটির দুগালে দুটো চর কষিয়ে বলল, এসব কি শুরু করেছিস? পাগল হয়ে গেছিস নাকি? আজ নিরামিষ রান্না হয়েছে তা নাকি ভাতের থালা উল্টে ফেলে দিয়ে তুই কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিস? কথাগুলো বলার সময় এক দৃষ্টিতে তারকের দিকে চেয়ে রইল বুলটি। ধীরে ধীরে তার চোখ জবা ফুলের মতো লাল হয়ে এলো। হঠাৎ বুলটি চিৎকার করে উঠে বলল, আমাকে আজ বাধা দিতে আসিস না, মেরে ফেলবো। ড্রাইভারের মতন তোকেও মেরে ফেলবো। বুলটির মুখে এমন কথা শুনে তারক ভয়ে শিউরে উঠল। আর এদিকে যে মেয়ে নিরামিষ পনির তরকারি খেতে ভালোবাসে, মাংসে অনীহা, সেই মেয়ে আজ হঠাৎ মাংসের জন্য ভাত মুখে তোলেনি দেখে বিমলা বেশ অবাক হয়েছে। সন্ধে হতে না হতেই বিমলা সব দরজা জানলায় তালা ঝুলিয়ে দিয়ে বুলটিকে একটা ঘরে বন্দি করে রেখে বাইরের থেকে তালা দেয়। বুলটি চিৎকার করে বলে, তুমি তুমি কি করছো এসব? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় তালা ঝোলাচ্ছ কেন? হ্যাঁ, আমাকে যেতে দেবে না বলে? আমি তো যাবো, আমি যাবই, আমাকে আটকে রাখতে পারবে না। আমাকে আমাকে মা ডাকলে আমি চলে যাব। আমার যাবার পথে যদি বাধা দিতে আসো, আমি কিন্তু ছাড়বো না। আমি ড্রাইভারের মতন শেষ করে দেবো। হ্যাঁ। কথাগুলো শুনে বিমলা কেঁদে উঠে তারককে বলে, শোনো শোনো শোনো, তোমার মেয়ে বুলটি কি বলছে শোনো।
তারক নিজের সামনে মেয়ের মুখনিসৃত এই সমস্ত কথা শুনে অবাক হয়ে গ্রামের মোড়লকে ডেকে পাঠালো। কিছুক্ষণের মধ্যেই গ্রামের মোড়ল এলো এবং সবটা শুনে বলল, আপনি এক কাজ করুন, ওকে তো আর কোনো প্রকারে আটকে রাখতে পারবেন না, তাই ওকে ঘরের ভেতরে মোটা লোহার শিকলে দিয়ে বেঁধে রাখুন আজ রাতের জন্য। আজ অমাবস্যা কেটে গেলে কাল সকালেই গ্রাম ছেড়ে চলে যাবে। মোড়লের কথা মতো বুলটিকে কজন মিলে বেঁধে ফেলার চেষ্টা করলো, কিন্তু তার শরীরে কি প্রচণ্ড ক্ষমতা, কিছুতেই তাকে বাঁধতে পারল না। এ যেন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার বৃথা প্রচেষ্টা। ধীরে ধীরে রাত বৃদ্ধির সাথে সাথে বাইরের বাতাসে প্রবাহিত হতে লাগল সেই পরিচিত ঋণঋণে ধ্বনি। আতা গাছের মাথার উপর তারা জলে ওই, ওগো আমার গল্প শোনা ছোট্ট খুকি কই, আমার ইন্দুবালা কই। এই ডাক বুলটির কানে আসতেই ঘরের ভেতরে দরজা জানলা প্রচুর জোরে আঘাত করতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমি আমি মায়ের কাছে যাব, ছেড়ে দে আমাকে, আমাকে মা ডাকছে, ছেড়ে দে বলছি। সে কি প্রবল গর্জন, সে কি প্রবল চিৎকার। এইরকম ভাবে চলল বেশ কয়েক ঘন্টা। অতঃপর দুম করে ঘরের দরজা ভেঙে ফেলে বুলটি বেরিয়ে এলো। তার পেছনে পেছনে ছুটল তার বাবা মা। বাইরে বেরিয়ে দেখল বুলটি যেন অন্ধকারের সাথে মিশে গেছে। হঠাৎ করেই সে যেন কর্পূরের মতো উবে গেছে। সঙ্গে সঙ্গে তারক ফোন করে পুলিশ ফোর্স ডাকল। গ্রামের লোকজনের সঙ্গে মিলে পুরো গ্রাম তছনছ করে ফেলল। রাত পার করে সকাল হয়ে গেল, তবুও খুঁজে পেল না তারা তার মেয়ে বুলটিকে। শুধু তাদের চোখে পড়ল পুরো জমিদার বাড়ির সেই গোপন কক্ষটি, যেখানে আজও এক কোণে একত্রিত হয়ে পড়ে আছে পূর্ণিমার কঙ্কাল। তা দেখে ভয়ে গ্রাম ছেড়ে সঞ্জয়, তারক এবং বিমলা তিনজনেই পালিয়ে এসেছিল। শুধু হারিয়ে গেল ড্রাইভার বিট্টু ও মেয়ে বুলটি। এইরকম ভাবে আজও ধবলপুর গ্রামের প্রতি অমাবস্যার রাতে নিখোঁজ হয়ে যায় 9-10 বছর বয়সী একজন করে শিশু কন্যা। যদিও এ কথা যারা বিশ্বাস করে তাদের জন্য, কারণ বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর প্রতি অমাবস্যার গভীর রাতে আজও সেখানে কান্নার আওয়াজ শোনা যায়, শোনা যায় সেই মায়াবী ডাক। আতা গাছের মাথার উপর তারা জলে ওই, ওগো আমার গল্প শোনা ছোট্ট খুকি কই, আমার ইন্দুবালা কই। শেষ হলো আজকের গল্প অমাবস্যার রাতে পূর্ণিমা কাঁদে। গল্পের পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল, পোস্টার আর্টিস্ট ক্রিয়েটোম্যানিয়া, গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।